মানে হচ্ছে কি তোমার যে সাইটোপ্লাজম আছে, মানে ফসফোলিপিড বাইলিয়ারটাকে তোমার ক্রস করে সে কোথায় যাবে, সেলের ভিতরে যাবে, তারপর হচ্ছে কি সে সাইটোপ্লাজমে যাবে। মানে আমরা যেটা বলি যে সেলের লিকুইড পার্টটাকে আমরা সাইটোপ্লাজম বলি, তো সেটাকে সেলটাকে ক্রস করে তোমার কোথায় যাবে, সাইটোপ্লাজমে যাবে। সেলের কোন লেয়ার, সেলের কি থাকে, সেল মেমব্রেনে তোমার লিপিড বাইলিয়ার থাকে, ফসফোলিপিড বাইলিয়ার, সে বাইলিয়ারকে ক্রস করে অ্যাসিড ডিভিশনের মাধ্যমে ক্রস করে সে কোথায় যাবে, সাইটোপ্লাজমে যাবে। সাইটোপ্লাজমে কি হবে, ডক্স ইজ কনভার্টেড ইনটু এ সেমিকুইনন, সে সেমিকুইননে কনভার্ট হবে এবং সেটা কি করবে, আরওএস তৈরি করবে। আরওএস মানে হচ্ছে কি রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি করবে। এর ফলে কি হবে, তোমার ফ্রি রেডিকেলস জেনারেট হবে এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে। এর ফলে কি হবে, তোমার লিপিড যে লেয়ারটা আছে সেটার কি হবে, লিপিড পারঅক্সিডেশন হবে। মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস কজেস লিপিড পারঅক্সিডেশন অ্যান্ড মেমব্রেন ড্যামেজ। লিপিড পারঅক্সিডেশন যখন হয়ে যাবে, তোমার কি হবে, মেমব্রেনের যে ফসফোলিপিড বাইলেয়ার আছে সে বাইলেয়ারটা কি হয়ে যাবে, লুজ হয়ে যাবে। তো লুজ হয়ে যাওয়ার ফলে কি হবে, মেমব্রেন ড্যামেজ হবে। এবং মেমব্রেন ড্যামেজ যখন হবে তখন মেমব্রেনের ভিতরের যে অংশগুলো, মানে সেলের ভিতরের যে অংশগুলো, সেগুলো সেলের বাইরে চলে আসবে। তখন হচ্ছে কি সেল ড্যামেজ হতে পারে। আর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস হলে আরেকটা কি সমস্যা হতে পারে, ডিএনএ এর সাথে সে বাইন্ড করতে পারে, বাইন্ড করে কি হবে, ডিএনএ ড্যামেজ ঘটাতে পারে। এর ফলে কি হবে, সেলের ভিতরে কি হবে, অ্যাপোপ্টোটিক পাথওয়েটা তোমার কি হবে, অ্যাক্টিভেট হবে, তখন সেল ডেথ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা মেকানিজম, সেটা হচ্ছে কি ডক্সোরোবিসিনটা তোমার সেমিকুইননে কনভার্ট হবে, সেমিকুইননটা হচ্ছে কি তোমার আরওএস তৈরি করবে, দ্যাট ইজ রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস। এর ফলে কি হবে, ফ্রি রেডিক্যালস জেনারেট হবে এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করবে। সেটার ফলে কি হবে, লিপিড পারঅক্সিডেশন হবে, মানে লিপিডের যে বাইলেয়ারটা সেটা কি হবে, পারঅক্সিডাইজড হবে। পারঅক্সিডাইজ যখন হবে লিপিডের, মানে আমাদের সেল মেমব্রেনের যে লিপিড লেয়ারটা আছে সেটা কি হয়ে যাবে, তোমার লুজ হয়ে যাবে। লুজ হয়ে যাওয়ার ফলে কি হবে, সেল মেমব্রেনটা ড্যামেজ হয়ে যাবে। কথা হচ্ছে সেল মেমব্রেনটা হচ্ছে কি লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। যখন হচ্ছে কি লিপিডটা পারঅক্সিডাইজ হয়ে যাবে তখন হচ্ছে কি এই বাইলেয়ারটা তোমার লুজ হয়ে যাবে, তখন মেমব্রেনটা ড্যামেজ হয়ে যাবে, তখন সেলের ভেতরে যে কন্টেন্টটা সেটা সেলের বাইরে চলে আসবে। আরো একটা তোমার ক্ষতি করে কোথায়, ডিএনএ ড্যামেজ করে থাকে, সেটা হচ্ছে কি ডিএনএ এর সাথে বাইন্ড করবে, তারপর হচ্ছে কি ডিএনএ এর সাথে তোমার কি হবে, ডিএনএ ড্যামেজ ঘটাবে সে। এর ফলে কি হবে, তোমার সেলের ভিতরে তোমার কি হবে, অ্যাপোপ্টোটিক পাথওয়েটা তোমার অ্যাক্টিভেট হবে, তখন সেল ডেথ হয়ে যাবে। এভাবে একটা মেকানিজমে কি করছে তোমার ডক্সোরোবিসিন কাজ করে। আর একটা মেকানিজম হচ্ছে কি, যেহেতু এটা এটা হচ্ছে কি তোমার লিপিড বাইলেয়ার ক্রস করে সেলের ভেতরে চলে যাচ্ছে, তো সেলের ভেতরে কোথায় যায়, একটা পর্যায়ে তোমার মাইটোকন্ড্রিয়াতে চলে যায়। তো মাইটোকন্ড্রিয়াতে যে ডিএনএ আছে সেটার সাথে কি করে, সে ইন্টারঅ্যাক্ট করে বাই ইন্টারক্যালেশন। ইন্টারক্যালেশন মানে হচ্ছে কি ডিএনএ যে বেজ আছে, চারটা যে বেজ আছে, বেজের মধ্যে কি হয়ে যায়, সে ইন্টারক্যালেট হয়ে যায়, ইনসার্ট হয়ে যায়। ইন্টারক্যালেশনের আরেকটা অর্থ হচ্ছে কি ইনসার্শন। সে সে হচ্ছে কি ডিএনএ বেসের মধ্যে কি হয়ে যায়, ঢুকে পড়ে, মানে ইনসার্ট হয়ে যায়। তখন হচ্ছে কি তোমার ডিএনএ যে সিনথেসিসটা হওয়ার কথা, রেপ্লিকেশনটা হওয়ার কথা, সেটা আর হয় না। তখন কি হয়েছে, তোমার সাইটোক্রোম সি নামক একটা এনজাইম রিলিজ হয়। তো রিলিজ হয়ে যাওয়ার ফলে কি হয়, সে ক্যাসপেস এনজাইমটাকে সে অ্যাক্টিভেট করে। ক্যাসপেস এনজাইমের কাজ হচ্ছে কি তোমার অ্যাপোপ্টোসিসটাকে তোমার কি করা, প্রমোট করা। তো এভাবে হচ্ছে কি তোমার ক্যান্সার সেলটা ডেথ হতে পারে থ্রু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ড্যামেজ। মানে মাইটোকন্ড্রিয়াতে যে ডিএনএটা আছে, সে ডিএনএর সাথে কি হবে, তার ইন্টারক্যালেশন হবে, মানে ডিএনএর ভেতরে সে ঢুকে যাবে। তার মানে হচ্ছে কি ডিএনএর ভেতরে যে বেসগুলো আছে, বেসের মধ্যে সে ঢুকে পড়বে। এর ফলে কি হবে, সাইটোক্রোম সিটা অ্যাক্টিভেট হবে। সে কি করবে, আবার ক্যাসপেস এনজাইম যেটা আছে সেটাকে সে অ্যাক্টিভেট করবে। আর ক্যাসপেস এনজাইমের কাজ হচ্ছে কি অ্যাপোপ্টোটিক পাথওয়ে যেটা আছে সেটাকে কি করা, অ্যাক্টিভেট করা। ফলে সেল ডেথ হয়ে যাবে। তো এটা হচ্ছে আরো একটা মেকানিজম। এখন অন্য আরেকটা মেকানিজম হচ্ছে কি, যে সাইটোসোল আছে, সাইটোসোলের মধ্যে কি হবে, সে ট্রান্সলোকেটস ইনটু দ্য নিউক্লিয়াস। আমাদের সেলের ভেতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে সে তোমার কি হবে, ট্রান্সলোকেশন হবে, মানে নিউক্লিয়াসের ভেতরে সে চলে যাবে। চলে যাওয়ার ফলে কি হবে, নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ আছে সেটার সাথে সে কি করবে, ইন্টারঅ্যাক্ট করবে বাই হচ্ছে কি ইন্টারক্যালেশন। তার মানে হচ্ছে কি ডিএনএ যে বেস পেয়ার আছে সে বেস পেয়ারের মধ্যে সে ঢুকে পড়বে। ঢুকে পড়লে তখন কি হবে, ডিএনএটা কি হতে পারবে না, রেপ্লিকেশন আর হতে পারবে না, তখন ডিএনএ ড্যামেজ হবে। এরপর কি হবে, তোমার P53 প্যাথওয়েটা যেটা আছে সেটা অ্যাক্টিভেট হবে এবং সেল প্রলিফারেশনটা আর হবে না। আমরা জানি হচ্ছে কি P53 হচ্ছে কি সেল প্রলিফারেশন হতে দেয় না।
তো যখন P53 এনজাইমটা যখন অ্যাক্টিভেট হবে তখন হচ্ছে কি তোমার সেল প্রলিফারেট হতে পারবে না, ফলে কি হবে, অ্যাপোপ্টোসিস হবে, অ্যাপোপ্টোসিসের মাধ্যমে সেল ডেথ হবে। তো এটা হচ্ছে কি আরেকটা মেকানিজম যার মাধ্যমে কি হতে পারে, তোমার ক্যান্সার সেল ডেথ হতে পারে। আর ডক্স আরেকটা কি করে, তোমার টোপোআইসোমারেস 1 and 2 এনজাইমটাকে সে ইনহিবিট করে, ফলে হচ্ছে কি ডিএনএ রেপ্লিকেট হতে পারে না, তখন কি হয়, ডিএনএ ড্যামেজ হয়, P53 পাথওয়েটা অ্যাক্টিভেট হয়, ফলে হচ্ছে কি অ্যাপোপ্টোসিস হয়। তো এটা হচ্ছে কি আর একটা মেকানিজম। আর লাস্ট যে মেকানিজম সেটা হচ্ছে কি, ডক্স ক্যান অলসো হাইপার অ্যাক্টিভেট দ্য নিউক্লিয়ার এনজাইম পলি এডিপি রাইবোস পলিমারেজ এনজাইম, সেটা হচ্ছে কি PARP। এটা হচ্ছে কি সেকেন্ডারি মেকানিজম আর কি, এটা মেইন মেকানিজম না। তো এটা কি করে, সেল এনার্জিটাকে ডিপ্লিট করে, মানে এটা এত বেশি সিক্রেট হয় এনজাইমটা, মানে এনজাইমটাকে সে এত বেশি হাইপার অ্যাক্টিভেট করে, তার মানে হচ্ছে কি এনজাইমটা বেশি রিলিজ হয়। তো রিলিজ হাইপার অ্যাক্টিভেট হওয়ার মানে হচ্ছে কি তোমার এনজাইমটা রিলিজ বেশি হবে। তো PARP এনজাইম যখন তোমার রিলিজ হবে তখন হচ্ছে কি সেল এনার্জিটাকে সে কি করবে, ডিপ্লিট করবে, ফলে কি হতে পারে, অটোফেজি হতে পারে, সেল মানে এটা ডেথ হয়ে যেতে পারে। তো তোমার এই 6টা মেকানিজম আছে, এই 6টা মেকানিজমের মাধ্যমে হচ্ছে কি তোমার ডক্সটা কাজ করে, দ্যাট ইজ ডক্সোরুবিসিন। তাহলে প্রথমে হচ্ছে কি তোমার সে কোথায় যাবে, ফসফোলিপিড বাইলেয়ার ক্রস করে প্যাসিভ ডিভিশনের মাধ্যমে কোথায় যাবে, তোমার সেলের ভেতরে যাবে। কোন সেল, ম্যালিগন্যান্ট সেল, দ্যাট ইজ ক্যান্সার সেল। তারপর সাইটোপ্লাজমে কি করবে সে, তোমার সেমিকুইনন জেনারেট করবে, মানে সেমিকুইননক সে কনভার্ট হবে, তারপর হচ্ছে কি তোমার রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস তৈরি হবে, তারপর হচ্ছে কি ফ্রি রেডিক্যাল জেনারেট হবে, এরপর হচ্ছে কি তোমার অক্সিডেটিভ স্ট্রেস হবে, এরপর হচ্ছে কি লিপিড পারঅক্সিডেশন হবে, মানে সেল মেমব্রেনের যে লিপিড বাইলের আছে সেটা পারঅক্সিডাইজড হবে। এটা হওয়ার ফলে কি হবে, সেল মেমব্রেনটা তোমার কি হয়ে যাবে, লুজ স্ট্রাকচার হয়ে যাবে, তখন সেল মেমব্রেনটা ড্যামেজ হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে কি ডিএনএ এর সাথে বাইন্ড করে তোমার কি হতে পারে, ডিএনএ ড্যামেজ করাতে পারে, এর ফলে কি হবে, তোমার অ্যাপোপ্টোটিক পাথওয়েটা তোমার অ্যাক্টিভেট হবে, সেল ডেথ হবে। আর যখন সে মাইটোকন্ড্রিয়ার সাথে ইন্টারঅ্যাক্ট করে তখন মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর সাথে সে কি করে ইন্টারঅ্যাক্ট করে, পরে পরে কি করে তোমার ইন্টারক্যালেট করে, মানে হচ্ছে কি তোমার ডিএনএ যে বেস পেয়ার সেই বেস পেয়ারের মধ্যে সে ঢুকে পড়ে, এটাকে বলা হচ্ছে কি ইন্টারক্যালেশন। তারপর হচ্ছে কি সাইটোক্রোম সিটাকে অ্যাক্টিভেট করবে, তারপর হচ্ছে কি ক্যাসপেস এনজাইমটাকে অ্যাক্টিভেট করবে, তারপর কি হবে, অ্যাপোপ্টোসিস হবে। আর আরেকটা হচ্ছে কি সাইটোসলের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসের ভিতরে সে কি করতে পারে, ট্রান্সলোকেট করতে পারে, নিউক্লিয়াসের যে ডিএনএ আছে সেটার সাথে কি হবে, সে ইন্টারেক্ট করবে কিভাবে, ইন্টারক্যালেশন প্রসেসের মাধ্যমে, দ্যাট ইজ ডিএনএ বেস পেয়ারের মধ্যে সে ঢুকে পড়বে, ইনসার্শন হবে। এর ফলে কি হবে, ডিএনএ ড্যামেজ হবে, এবং কি হবে, P53 যে এনজাইমটা সেটা কি হবে, অ্যাক্টিভেট হবে, ফলে সেল প্রলিফারেশন হবে না, তখন হচ্ছে কি অ্যাপোপ্টোসিস হবে। আর আরো একটা কাজ করে হচ্ছে কি, টোপোআইসোমারেস 1 and 2 এনজাইমটাকে সে অ্যাক্টিভেট করে। এটার এটা হচ্ছে কি তোমার এর ফলে হচ্ছে কি ডিএনএটা তোমার রেপ্লিকেট করতে পারে না, ডিএনএ ড্যামেজ হয়, এবং P53 পাথওয়েটা তখন অ্যাক্টিভেট হয়, তখন অ্যাপোপ্টোসিস হয়। আর আরো একটা কাজ হচ্ছে কি, সে PARP এনজাইম, দ্যাট ইজ নিউক্লিয়ার এনজাইম পলি এডিপি রাইবোস পলিমারেজ এনজাইমটাকে সে অ্যাক্টিভেট করে, মানে হাইপার অ্যাক্টিভেট, দ্যাট ইজ এনজাইম সিক্রিশনটা বাড়িয়ে দেয়, ফলে হচ্ছে কি সেলের এনার্জি ডিপ্লিট হয়ে যায়, ফলে অটোফেজি হয়ে যায়। এভাবে হচ্ছে কি তোমার ম্যালিগন্যান্ট সেলটাকে সে কি করে, ড্যামেজ করে থাকে। এই 6টা মেকানিজম পড়তে হবে ডক্সোরুবিসিনের। আমরা তো কয়েকটা তোমার অ্যান্টি ক্যান্সার ড্রাগের কি করলাম, সাইড ইফেক্টস, সরি মেকানিজম অ্যাকশন করলাম। এখন হচ্ছে কি করব, সাইড ইফেক্টস অফ কেমোথেরাপি। এই যে ড্রাগ দিয়ে যখন কেমোথেরাপি দিব সেগুলোর সাইড ইফেক্টস কি কি হতে পারে। তো বলা হচ্ছে কি কেমোথেরাপি টার্গেট সেলস হুইচ আর ডিভাইডিং র্যাপিডলি, যে সেলগুলো তোমার র্যাপিডলি ডিভাইড হয় সেই সেলগুলোকে তোমার কি হতে পারে, সে অ্যাটাক করতে পারে। যেমন হচ্ছে কি বোন ম্যারো সেল, যেটা হেয়ার সেল, জিআই মিউকোসা, আর হচ্ছে কি স্কিন, এই সেলগুলো হচ্ছে কি তোমার র্যাপিডলি ডিভাইড হয়, এবং কেমোথেরাপিটা হচ্ছে কি এই সেলগুলোকে টার্গেট করে। আরেকটা হচ্ছে সমস্যা হচ্ছে কি, এটা তোমার নর্মাল সেল আর ক্যান্সার সেলের মধ্যে কি করতে পারে না, ডিফারেন্সিয়েট করতে পারে না, দ্যাট ইজ মানে তারা মানে আইডেন্টিফাই করতে পারে না হচ্ছে যে কি কোন সেলটা নর্মাল সেল আর কোন সেল হচ্ছে কি ক্যান্সার সেল, এটা একটা তার প্রবলেম। তো বলা হচ্ছে কি হেলদি সেলস হুইচ হ্যাভ এ হাই রেট অফ গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশন ইনক্লুড সেলস অফ দ্য বোন ম্যারো, হেয়ার, জিআই মিউকোসা এন্ড স্কিন। আমরা যেটা বললাম কেমোথেরাপি হচ্ছে কি তোমার র্যাপিডলি ডিভাইডিং সেলকে তোমার কি করে, টার্গেট করে, সেগুলো হচ্ছে কি বোন ম্যারো সেল যেটা আছে সেটা, হেয়ার সেল, তারপর হচ্ছে কি জিআই মিউকোসা অ্যান্ড স্কিন, যেটা হচ্ছে কি র্যাপিডলি
তোমার ডিভাইডিং সেল, র্যাপিডলি গ্রোথ হয় এবং মাল্টিপ্লিকেশন হয়। আবার সাইড ইফেক্ট গুলো কি হতে পারে, তোমার ড্রাগ স্পেসিফিক হতে পারে, যেমন ডক্সোরুবিসিন হলে কি হতে পারে, কার্ডিও টক্সিসিটি হতে পারে। মানে এটার কারণ হচ্ছে তোমার ডক্সোরুবিসিন যখন সেল ড্যামেজ করে তখন হচ্ছে কি সেলের ভেতরে যে পটাশিয়ামটা আছে, সেই পটাশিয়ামটা বের হয়ে কোথায় চলে যায়, ব্লাডের সাথে মিশে যায়। তখন কি হতে পারে, ব্লাডে তোমার মানে র্যাপিড, আমরা জানি হচ্ছে কি ডক্সোরুবিসিন হচ্ছে ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করে। তো বেশি পরিমাণ ক্যান্সার সেল যখন ডিস্ট্রয় হবে তখন কি হবে, তোমার সেলের ভেতর থেকে তোমার কি পটাশিয়ামটা তোমার ব্লাডের সাথে মিশে যাবে। ব্লাডের সাথে মিশে যাওয়ার ফলে কি হবে, হাইপার ক্যালেমিয়া হবে, মানে পটাশিয়াম লেভেলটা তোমার নর্মালের চেয়ে বেড়ে যাবে। সেই কন্ডিশনটাকে কি বলা হয়, হাইপার ক্যালেমিয়া বলা হয়। তো তখন হাইপার ক্যালেমিয়া হবে, তখন হচ্ছে কি সেটা কার্ডিয়াক সেলের উপর তোমার প্রভাব ফেলবে। দ্যাট ইজ সেখানে কি হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। তো এই কারণে হচ্ছে কি ডক্সোরুবিসিন নিলে কি হতে পারে, কার্ডিওটক্সিসিটি হতে পারে। আর এরপর হচ্ছে কি ভিনকা অ্যালকালয়েডস, এটা হচ্ছে কি নিউরোপ্যাথি অথবা কনস্টিপেশন হতে পারে। আর হচ্ছে কি ব্লিউমাইসিন অ্যান্ড পালমোনারি ফাইব্রোসিস, ব্লিউমাইসিনটা হচ্ছে কি তোমার লাংসে ক্ষতি করে, সেটা হচ্ছে কি পালমোনারি ফাইব্রোসিস হতে পারে। পালমোনারি ফাইব্রোসিস হলে তোমার তোমার লাংসটা কি হতে পারে না, বেশি মানে অক্সিজেন ক্যারি করতে পারে না, বেশি অক্সিজেন এর ভিতর দিয়ে তোমার ব্লাডে যেতে পারে না। সেটা হচ্ছে কি তোমার পালমোনারি ফাইব্রোসিস বলা হয় আর কি। সেলটা তখন ফাইব্রোসিসে কনভার্ট হয় যখন, তখন হচ্ছে কি তোমার লাংস দিয়ে বেশি পরিমাণ অক্সিজেন তোমার ব্লাডে যেতে পারে না। আরেকটা হচ্ছে কি তোমার টিউমার লাইসিস সিনড্রোম, এটা হচ্ছে কি মেটাবলিক ইমার্জেন্সি। মানে এটা বলা হচ্ছে যে মেটাবলিক ইমার্জেন্সি বলতে তোমার মানে সেল যখন বেশি পরিমাণ ডিস্ট্রয় হয় ক্যান্সার সেল, তখন হচ্ছে কি সেলের কন্টেন্ট গুলো ব্লাডের সাথে মিশে যায়। তখন কি হয়, ব্লাডে তোমার অ্যাবনর্মালিটিস হয়, তোমার বিভিন্ন কেমিক্যালসের বায়োকেমিক্যাল রিয়াকশনের কি হতে পারে, তোমার অ্যাবনর্মালিটিস হতে পারে। সে অ্যাবনর্মালিটিসটাকে বলা হচ্ছে কি তোমার মেটাবলিক ইমার্জেন্সি। আর টিউমার লাইসিস বলতে কি বলছে, লাইসিস অফ দ্য টিউমার, মানে ক্যান্সার সেলটা যখন লাইসিস হয়ে যায়, ভেঙে যায়, তখন যে তোমার সমস্যাটা হয় সেটাকে বলা হচ্ছে কি টিউমার লাইসিস সিনড্রোম। বলা হচ্ছে কি ইট অকার্স ডিউ টু র্যাপিড সেল লাইসিস অ্যান্ড লার্জ অ্যামাউন্ট অফ সেল মেটাবোলাইটস ইন ব্লাড। মানে সেল র্যাপিডলি তোমার কি হয়, লার্জ অ্যামাউন্ট অফ সেল লাইসিস হয় এবং হচ্ছে কি সেলের যে মেটাবোলাইটস সেটা ব্লাডে চলে আসে। তখন যে ইমার্জেন্সি সিচুয়েশন হয় সেটাকে কি বলা হচ্ছে, মেটাবলিক ইমার্জেন্সি। সেজন্য এটাকে বলা হচ্ছে কি টিউমার লাইসিস সিনড্রোম ইজ এ মেটাবলিক ইমার্জেন্সি। আর যখন এটা তোমার আনট্রিটেড অবস্থায় থেকে যাবে তখন কি হতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিউর হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এবং ডেথ হতে পারে। এটার কারণ হচ্ছে কি সেল র্যাপিড সেল লাইসিস যখন হয় বা সেল ডেথ যখন হয়ে থাকে বেশি পরিমাণে, তখন সেলের ভেতরে যে কন্টেন্ট গুলো সেগুলো হচ্ছে কি তোমার ব্লাডে মিশে যায়। তখন হচ্ছে কি অ্যাবনর্মালিটিস হয়, যেমন ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, সেলের যে অন্যান্য যে কন্টেন্ট গুলো আছে সে কন্টেন্টের পরিমাণটা বেড়ে যায়। আবার হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডটা তোমার ব্লাডে মিশে যায়, তখন অন্য সেলের কাছে গিয়ে সে কি হতে পারে, তোমার মেটাবলাইজড হয়ে যেতে পারে নিউক্লিক অ্যাসিডটা। মানে পিউরিন যে বেস আছে ডিএনএর মধ্যে, সেই পিউরিন বেস গুলো মেটাবলাইজড হয়ে যেতে পারে। মেটাবলাইজড হয়ে যাওয়ার ফলে কি হয়, তোমার ইউরিন বেস থেকে কি হয়, তোমার ইউরিক অ্যাসিড সিক্রেট হয়। ইউরিক অ্যাসিড লেভেল তখন ব্লাডে বেড়ে যায়, তখন কি হতে পারে, গাউট হতে পারে। আবার ইউরিনটা যখন অত্যধিক পরিমাণ বেড়ে যায় তখন হচ্ছে কি তোমার কিডনিতেও তোমার ড্যামেজ ঘটাতে পারে। তখন কি হতে পারে, রেনাল ফেলিউর হতে পারে। আর যখন সেলের ভেতরে যে আয়নগুলা তোমার ব্লাডে মিশে যায় তখন হচ্ছে কি তোমার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও হতে পারে। আবার বেশি পরিমাণ যখন ইলেকট্রোলাইটস গুলো সেলের তোমার দেহের বাইরে চলে যাবে তখন হচ্ছে কি কিডনির উপরও কি হতে পারে, চাপ পড়তে পারে। তখন কি হতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিউর হতে পারে। আর যখন হাইপার ক্যালেমিয়া হবে তখন হচ্ছে কি তোমার সেটা হার্টের উপর প্রভাব পড়বে, তখন কি হতে পারে, কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। একটা পর্যায়ে সেটা কোথায় কোন পর্যায়ে চলে যেতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আর একটা হচ্ছে কি ডেথ হয়ে যেতে পারে। তো সেজন্য হচ্ছে কি টিউমার লাইসিস সিনড্রোমটা খুবই মারাত্মক। এটার ফলে কি হতে পারে, ডেথও হয়ে যেতে পারে। তো আমাদের এটা খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে হ্যামোরেজ হতে পারে, ব্লিডিং হতে পারে। আর হচ্ছে কি অ্যানাফাইলেকটিক রিয়াকশন বা অ্যানাফাইলেকটিক শক হতে পারে। এখানে কি হয়, তোমার সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয়, আর্টিকেরিয়া হয়, তোমার হাইপোটেনশন হয়, শক হয়। মাঝে মধ্যে কি হতে পারে, তোমার কার্ডিওভাস্কুলার কলাপস হতে পারে। তো অ্যানাফাইলেকটিক রিয়াকশনও তাও খুবই ডেঞ্জারাস।
তো তোমার কি হতে পারে, টিউমার রাইসেস সিনড্রোমের কারণে কি হতে পারে, হ্যামোরেজ, তোমার কি হতে পারে, রেনাল ফেল হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, ডেথ হতে পারে। আর আরো যে সাইড এফেক্ট গুলো আছে সেটা হচ্ছে কি তোমার হ্যামোরেজ হতে পারে, অ্যানাফিলাক্টিক রিঅ্যাকশন হতে পারে। এখন আসো, বোন ম্যারোতে কি কি সাইড এফেক্টস হতে পারে। বোন ম্যারো সেল, বোন ম্যারোটা হচ্ছে কি তোমার আমাদের ব্লাড সেল তৈরির জন্য দায়ী। তো এখানে কি হতে পারে, নিউট্রোপেনিয়া হতে পারে। নিউট্রোফিলের সংখ্যাটা যখন নর্মালের চেয়ে কম হবে তখন সেটাকে বলা হচ্ছে কি নিউট্রোপেনিয়া। তো এটার কাজ হচ্ছে কি তোমার ইনফেকশনটাকে দূর করা, কিন্তু যখন নিউট্রোপেনিয়া হবে, নিউট্রোফিলের পরিমাণটা যখন নর্মাল হচ্ছে কমে যাবে তখন হচ্ছে কি ইনফেকশন হতে পারে। তারপর কি হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, যেহেতু বোন ম্যারোকে সে অ্যাটাক করছে, বোন ম্যারো সেলটাকে সে ডিস্ট্রয় করছে, ফলে কি হতে পারে, ব্লাড সেল তোমার সিনথেসিস বন্ধ হয়ে যেতে পারে এবং অ্যানিমিয়া হতে পারে। অ্যানিমিয়া হলে কি হয়, সাধারণত সে তখন কি হতে পারে না, সেলে অক্সিজেন তোমার প্রপারলি ক্যারি করতে পারবে না। তখন কি হবে, টায়ার্ডনেস হবে, লেথার্জি হবে, ঝিমুনি ভাব আসবে, ব্রেথলেসনেস হতে পারে। এরপর হচ্ছে কি থ্রোম্বোসাইটোপেনিয়া হতে পারে, থ্রোম্বোসাইটস এর পরিমাণটা নর্মালের চেয়ে কমে যাওয়া, সেটাকে বলা হচ্ছে কি থ্রোম্বোসাইটোপেনিয়া। এর ফলে কি হবে, ব্লিডিং এর রিস্কটা বেড়ে যাবে। কারণ আমরা জানি হচ্ছে কি দেহের ভিতরে কোথাও যদি ক্ষত হয় বা তোমার ড্যামেজ হয়ে যায় তখন হচ্ছে কি তোমার থ্রোম্বোসাইটস অথবা প্লেটলেট যেটা, সেটা তখন প্লেটলেট প্লাক তৈরি করে। তো যখন থ্রোম্বোসাইটস এর পরিমাণ নর্মাল চেয়ে বেড়ে কমে যাবে বা প্লেটলেটস এর পরিমাণটা যখন নর্মাল চেয়ে কমে যাবে তখন হচ্ছে কি ব্লিডিং রিস্কটা হয়ে যাবে, প্লেটলেট প্লাক তৈরি হবে না। তখন হচ্ছে কি তোমার ইন্টারনাল ইনজুরিটা বেশি হবে, ইন্টারনাল ইনজুরি হলে তখন এটা রিপেয়ার হবে না, তখন তোমার ব্লিডিং হতে পারে। এরপর হচ্ছে কি জিআইটি সাইড এফেক্ট, সেটা হতে পারে হচ্ছে কি নসিয়া অ্যান্ড ভমিটিং, ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, লস অফ অ্যাপিটাইট হতে পারে, টেস্ট চেঞ্জ হতে পারে, টেস্ট চেঞ্জেস হয়ে যেতে পারে, মেটালিক টেস্ট হতে পারে। আর হচ্ছে কি গ্রেড 4 মিউকোসাইটিস, এটা হচ্ছে খুবই ডেঞ্জারাস, তোমার মাউথের সমস্যা হতে পারে মিউকোসাইটিস। আর হচ্ছে কি গাট যে মিউকাস আছে সেটাতে সমস্যা হতে পারে। এটা হচ্ছে কি গ্রেড 4 মানে হচ্ছে কি এটা লাইফ থ্রেটেনিং, মানে এখানে মানুষ পেশেন্ট অনেক সময় খেতেও পারে না, এমন অবস্থা হয়। এরপর সাইড ইফেক্ট হচ্ছে কি বডি ইমেজ, বডি ইমেজের সমস্যা হতে পারে। সেটা হচ্ছে কি হেয়ার লস, মানে হচ্ছে কি তুমি টাক হয়ে যেতে পারো, অ্যালোপেসিয়া যেটা বলে, অ্যালোপেসিয়া হবে, সেটাকে বলা হচ্ছে কি হেয়ার লস। ওয়েট লস হতে পারে অথবা গেইন হতে পারে। লং টার্ম সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার্স, তোমার হচ্ছে কেমোথেরাপি যখন দেওয়া হয় তখন হচ্ছে কি তোমার ভেন দিয়ে হচ্ছে কি ক্যাথেটার দেওয়া হয়। তো ক্যাথেটার দিলে তখন কি হতে পারে, তোমার সেখানে ইনফেকশন হতে পারে, আরো অন্যান্য প্রবলেম হতে পারে। আর স্কিন চেঞ্জ হতে পারে, যেমন হচ্ছে কি কালার হতে পারে, স্কিন কালার চেঞ্জ হতে পারে, র্যাশ হতে পারে, আবার সেন্সিটিভিটি বেড়ে যেতে পারে সানশাইনের, এগুলো হতে পারে। আবার হচ্ছে কি ড্রাইও হতে পারে স্কিন, স্কিনেরও অনেক সমস্যা হতে পারে। আর সাইড এফেক্টস আদার, অন্য সাইড এফেক্টস কি কি তোমার হচ্ছে কি ফ্যাটিক হতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, মানে হচ্ছে কি তোমার হাত পায়ে হচ্ছে কি তোমার ঝিমুনি আসবে, নিউরোপ্যাথি হতে পারে। আর হচ্ছে তোমার অল্টার্ড কিডনি ফাংশন, কিডনি ফাংশনটাও তোমার অল্টার হতে পারে অথবা ড্যামেজ হয়ে যেতে পারে। চেঞ্জেস ইন হিয়ারিং, হিয়ারিং লস হতে পারে, যেমন হচ্ছে কি সিসপ্লাটিন যখন খাবা তখন তোমার কি হতে পারে, হিয়ারিং লস হতে পারে। আর কার্ডিয়াক টক্সিসিটি হতে পারে, যেমন হচ্ছে কি ডক্সোরুবিসিন, আইটা রুবিসিন। আর লেট ইফেক্টস হচ্ছে কি ইনফার্টিলিটি হতে পারে, তারপর হচ্ছে কি সেকেন্ডারি ম্যালিগন্যান্সি হতে পারে, গ্রোথ রিটার্ডেশন হতে পারে। আর ডক্সোরুবিসিনের ইউজটা আমরা পড়ি নাই, তো ইউজগুলো কি কি, হজকিন লিম্ফোমা হতে পারে, লিম্ফোমাতে আমরা ইউজ করতে পারি, ব্রেস্ট ক্যান্সার ইউজ করতে পারি, লাং, ওভারিয়ান অ্যান্ড থাইরয়েড ক্যান্সার আমরা ইউজ করতে পারি। আবার হচ্ছে কি এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও আমরা ইউজ করতে পারি। আর এটার টক্সিসিটি হচ্ছে কি কার্ডিও টক্সিসিটি, যেটা আমরা আগে বললাম। আর হচ্ছে কি মাইলো টক্সিসিটি হতে পারে। তো এটা হচ্ছে তোমার আজকের টপিকস আর কি, আজকের লেকচার। তোমাদের এই লেকচারের সাথে সাথে হচ্ছে কি চ্যাপ্টারটা শেষ আর কি। আহ, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর পরবর্তী ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করবো। তোমাদের কোশ্চেন যদি না থাকে তাহলে তোমাদের হ্যাঁ বলো। স্যার মিডে কি এই চ্যাপ্টারটাই শুধু থাকবে? হ্যাঁ, এটাই চ্যাপ্টার থাকবে। আর একটা চ্যাপ্টার চাও নাকি এটাই থাকুক? না
না স্যার এটাই এটাই থাকুক স্যার। আচ্ছা, তো তোমরা পড়াশোনা শুরু করো, তোমাদের ঈদের পর হয়তো বা পরীক্ষা টরীক্ষাও শুরু হবে। তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো মিডের জন্য। তো ফাইনালের জন্য তো আরো 2টা চ্যাপ্টার আছে, সেগুলো পড়াবো। তো ঠিক আছে, তাহলে তোমাদের আজকে ক্লাস এ পর্যন্ত। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ভালো থাকো। আসসালামু আলাইকুম।